আমার মায়ের হাঁটু ও কোমরে ব্যথা, দেখেন কত ওষুধ খাচ্ছেন। ব্যথা সারাতে ঔষধ নয়, চাই সঠিক ফিজিওথেরাপি। এসপি হাসপাতাল এন্ড আর্থ্রাইটিস রিসার্চ সেন্টার, বাড়ি নম্বর ৮, আদর্শ ছায়ানী, শ্যামলী রিং রোড, আদাবর মোড়, ঢাকা। ফোন 8142-183-4 অথবা 017-116-82771। স্বাস্থ্য এমন একটি মৌলিক মানবাধিকার যার পূর্ণাঙ্গ সঠিক বাস্তবায়ন দিয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, রোগমুক্ত, সুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে Every man, woman and child on earth is born free and equal in dignity and rights. We are brothers, sisters of this world. We have reason and conscience and should be friendly towards one another. Health and Human Rights, sponsored by SP Hospital. দুপুরের খাবার সময় হলে ডাইজেস্টিভ জুস সিক্রেশন হওয়ার ফলে স্টোমাক যেমন দুমড়ে মুচড়ে যায়, ঠিক তেমনি প্রপার ট্রিটমেন্টটা না পেলে মানবদেহ কিন্তু দুমড়ে মুচড়ে যায়। প্রিয় দর্শক, কোমরের সমস্যার সঠিক সমাধানের রাস্তা দেখাতেই আমাদের আজকের আয়োজন অপারেশনবিহীন কোমরের ব্যথার চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডাক্তার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এস চক্রবর্তী, কনসালটেন্ট এসপি হসপিটাল অ্যান্ড আর্থ্রাইটিস রিসার্চ সেন্টার। স্যার কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। স্যার, আমরা আজকে কোমরের ব্যথা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যদি কোমরের মেডিকেল স্ট্রাকচারটা একটু দর্শকদেরকে বুঝিয়ে দিতেন, তাহলে দর্শকরা কিছুটা পরবর্তী আলোচনাটা বুঝতে তাদের জন্য সুবিধা হতো যে ঠিক তার কোন জায়গায় প্রবলেমগুলো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কোমর ব্যথা অনেক রোগী পেয়ে থাকি, কিন্তু যাদের ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে সেই কেনটা কিন্তু তারা জানে না। তারা জানে ব্যথা হচ্ছে, ব্যথার জন্য ব্যথা ওষুধ খাচ্ছে, বাট ব্যথা ভালো হচ্ছে না। কিন্তু হোয়াট ইজ দ্য কজ? কি কারণে ব্যথা হচ্ছে? আমাদের যে কোমরের যে মেন যে আমরা ব্যথা পেয়ে থাকি, পেশেন্ট পেয়ে থাকি, তার মধ্যে যেটা আমরা স্পাইনাল যে আমাদের ভার্টিব্রা থাকে স্পাইনাল কলামে, এই দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা মাংস থাকে যেটাকে আমরা ডিস্ক বলি, স্প্রিং এর মতো কাজ করে। আমরা সামনে পেছনে ঝুঁকি, ডানে বায়ে আমরা ঘুরতে থাকি, এই স্প্রিং আমাদেরকে সাহায্য করে। সো এই যে ডিস্কটা ছিঁড়ে যাচ্ছে, জয়েন্টটা ছিঁড়ে গিয়ে ডিস্ক প্রোলাপস হয়ে যাচ্ছে, যেটাকে আমরা স্লিপ ডিস্ক বলি বা PLID, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। অনেকে বলে যে কোমরে মাংস বেড়ে গেছে, কেউ বলে হাড় বেড়ে গেছে, কেউ বলে হাড় ক্ষয়ে গেছে। দেখা যাচ্ছে একটা 25 বছরের ছেলে বা মেয়ে কোমর ব্যথা বলে তা আপনার হাড় ক্ষয়ে গেছে। আসলে 25 বছরে তো হাড় ক্ষয় হতে পারে না। এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, যে আমরা বলি স্লিপ ডিস্ক বা PLID, এটার কারণেই কোমর ব্যথা হচ্ছে। এছাড়া পাশাপাশি যেটা প্যাথোলজিক্যাল সমস্যা থাকতে পারে, যার কারণে আমরা কোমর ব্যথাটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। প্যাথোলজিক্যাল ব্যাক পেন যেটাকে আমরা বলছি যে কোমরে টিবি হচ্ছে। অনেকে জানে টিবি লাংসে হয়, কিন্তু কোমরে যে টিবি হয় এটা অনেকে জানে না। খুব মজার জিনিস, বোন টিবি, যেটা কোমরে আক্রান্ত হতে পারে, স্পাইনাল কর্ডে টিউমার হতে পারে, স্পাইনাল কর্ডে ক্যান্সার হতে পারে, বিভিন্ন ধরনের যে প্যাথোলজি, এটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ব্যাক পেন। আর মেকানিক্যাল ব্যাক পেন যেটা সম্পূর্ণ এটা আমাদের নিজেদের ভুলের কারণে হচ্ছে, যেটা আমরা সামনে ঝুঁকে কোনো কিছু ভারী জিনিস টান দিতে গিয়ে দেখি কোমরে চট করে একটা শব্দ হলো। তার মানে কি, কোমরের যে আমাদের জয়েন্ট, ভার্টিব্রাল যে জয়েন্টগুলো, জয়েন্টটা ছিঁড়ে গিয়ে ডিসটা সরে যাচ্ছে, এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলি। ঠিক কারা খুব বেশি মাত্রায় এই ব্যথা দিয়ে আক্রান্ত হচ্ছে? আসলে কোমর ব্যথাটা আমাদের দেশে প্রবাদ আছে যে বয়স হলেই কোমর ব্যথা হয়। এখন দেখছি আসলে আমার যে রিসার্চ সেন্টার এসপি হসপিটাল অ্যান্ড আর্থ্রাইটিস রিসার্চ সেন্টারে আমরা যেটা রিসার্চ করে যেটা পাচ্ছি, যে বয়স্ক মানুষেরই কিন্তু কোমর ব্যথা হয় না, ইয়াং এজে খুব বেশি রোগী পেয়ে যায় আমরা। যেমন 20 বছর, 22 বছর, 25 বছর থেকে শুরু করে 40, 45, 50 বছর পর্যন্ত প্রচুর পরিমাণে কোমর ব্যথার রোগী পেয়ে থাকি। যাদের কারণ হচ্ছে যে আমাদের যে কাজের যে ধরন, এই কাজ করার সময় আমরা সামনে ঝুঁকে বেশি কাজ করি। এই যে আমরা জানি না কিভাবে পোশ্চারটা মেনটেন করতে হবে। অনেক আছে সোজা হয়ে বসে থাকতে পছন্দ করে, কষ্ট হলেও সোজা হয়ে জোর করে বসে থাকে। যেমন গোসলের সময় মগ দিয়ে পানি ঢালতে গিয়ে অনেকের কোমর ব্যথা হয়, অনেকে বাঁকা হয়ে হাঁচি দিয়ে কোমর ব্যথা হচ্ছে, অনেকে কোনো কিছু লিফট করতে গিয়ে কোমর ব্যথা হচ্ছে। তো এটার পার্সেন্টেজ কিন্তু আমরা ইয়াং এজে খুব বেশি পেয়ে থাকি বৃদ্ধদের চেয়ে। স্যার, কোমরের ব্যথাটা কি শুধু কোমরেই ব্যথা ফিল করে না, এই ব্যথাটা ওর শরীরের অন্যান্য কোনো জায়গায় যায়? এই যে কোমর ব্যথা রোগীরা আসলে বলে যে ব্যথাটা তাদের সিমটম যেটা আমরা পেয়ে থাকি, যে ব্যথা কোমরে
শুরু হলো, একটু হাঁটা চলা করলে ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে, কখনো ডান পায়ে কখনো বাম পায়ে, ব্যথাটা কিন্তু মুভমেন্ট করে, কিন্তু হাত দিলে বোঝা যায় না যে কোথায় ব্যথাটা হচ্ছে। মাসেলে কোনো পেন নাই, আসলে এটা লোকাল পেন, এটা হচ্ছে নার্ভের পেন। নার্ভের পেনটার ধরন হচ্ছে ভিতর দিয়ে শিরশির করে ব্যথাটা হচ্ছে, একটু হাঁটলে পাটা ভার হয়ে যেতে পারে, কখনো কোমরেই ব্যথা থাকে, কখনো পায়ে চলে যায়। আবার অনেক পেশেন্ট আছে এদের কোমরে কোনো ব্যথাই থাকে না, কিন্তু ব্যথা হাঁটুর নিচে চলে যাচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ভার হয়ে যাচ্ছে, পেশেন্ট বসে পড়লে কমে যাচ্ছে। এই যে সিমটমগুলা, এটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন বা স্লিপ ডিস্কের পেইন বলা হয়। স্যার অনেকেরই অবজেকশন আছে যে হাঁটলে পা অবশ হয়ে যায় বা কোমরটা আটকায় আসে, ঝিমঝিম করে, মানে তারা তাদের সাধারণ ভাষায় এগুলো বলে, যে তাদের উদ্দেশ্যে তাদের সমাধানটা কি বা তাদের প্রবলেম? আসলে যে অনেকে বলে যে দেখবেন যে বিশেষ করে যারা সিজার পেশেন্ট, যারা মহিলাদের সিজার হচ্ছে, সিজারের পর অনেকে কমপ্লেন করে যে আমার কোমরে ব্যথা, একটু হাঁটলে পা অবশ হয়ে যাচ্ছে, ভার হয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, পাটা জড়ায় যাচ্ছে। তো অনেকে আবার বলছে আপনি বেশি বেশি করে হাঁটেন, আপনার রক্ত চলাচল কম হচ্ছে। অনেক চিকিৎসক বলে থাকে এই যে বেশি বেশি করে হাঁটতে যে অনেকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। কারণটা কি? এই যে হাঁটতে গেলে ব্যথা পায়ে চলে যায়, তাহলে এই ব্যথাটা কোমর থেকে আসছে স্পাইনাল কর্ডের মাধ্যমে, স্পাইনাল নার্ভ দিয়ে। সো এই ব্যথাগুলো খুবই খুবই ডেঞ্জারাস। এই যেহেতু পেশেন্টদেরকে হাঁটা চলা একদম নিষিদ্ধ। তো অনেকে পেইন কিলার খেয়ে জানে যে সমস্যা হচ্ছে, কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার যদি মানে দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে ব্যাপারটা বলেন, তাহলে হয়তো আমি মনে করি যে অনেকাংশে ব্যাপারটা কমে আসতে পারে। আসলে ব্যথার ওষুধ, এই যে কোমর ব্যথার জন্য যারা ব্যথার ওষুধ খায় তাদের কিন্তু ব্যথা ভালো হচ্ছে না। দেখা যাচ্ছে যে 10 বছর আগে ব্যথা শুরু হয়েছে, সে ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করলো, 10 বছর যাবৎ সে মাঝে মধ্যে পেন কিলার খাচ্ছে, কিন্তু ব্যথাটা না কমে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো আমি বলি যে কোমর ব্যথা রোগীরা যদি ব্যথার ওষুধ খেয়ে কমানোর চেষ্টা করে, তাহলে হয় প্যারালাইসিস, না হলে মৃত্যু, যে কোনো দুইটা হতে পারে। তো আমরা কোনটা চাইতে পারি, মৃত্যু না প্যারালাইসিস? আসলে আমরা কোনোটাই চাই না, আমরা চাই সুস্থতা। সো এই জন্য ব্যথা ওষুধ খাওয়া যাবে না। কারণ কোমর ব্যথা কি কারণে হচ্ছে, সেই কারণটাকে আমাদের আবিষ্কার করতে হবে। সর্বপ্রথম দায়িত্ব আমাদের এটা, যে কোমর ব্যথা যদি মেকানিক্যালি হয়, যে কোমরের জয়েন্ট ফেটে ডিস্ক প্রলাপস হয়ে গিয়েছে, সেখানে কিন্তু ব্যথার ওষুধ কোনো কাজ করবে না। আস্তে আস্তে জয়েন্টটা, ডিস্কটা আরো বের হয়ে যায়, স্পাইনাল কর্ড ছিঁড়ে ফেলে দুই পা অবশ করে দিবে। সো আমাদের কি করতে হবে, এই ফাটাটাকে রিপেয়ার করে আমাদের ব্যথাটাকে মুক্ত করতে হবে। অথবা যদি আমরা দেখি যে ব্যাকের প্যাথোলজিক্যাল কারণে আমাদের ব্যাক পেন হচ্ছে, যেমন বোন টিবি, বোন ক্যান্সার, স্পাইনাল কর্ডের টিউমার, বিভিন্ন ধরনের প্যাথোলজির কারণে ব্যথা হচ্ছে, তাহলে সেই প্যাথোলজি ট্রিটমেন্ট করতে হবে। বোন টিবি থাকলে টিবি ট্রিটমেন্ট করতে হবে, টিউমার থাকলে টিউমারকে অপসারণ করতে হবে। এই যে ট্রিটমেন্টটা, এটা না করে যদি ব্যথার ওষুধ খায়, তাহলে একসময় ক্যান্সার হয়ে মৃত্যু হতে পারে। সো কোমর ব্যথা হলে কোমর ব্যথা রোগীদের জন্য ব্যথার ওষুধ কখনোই খাওয়া উচিত না। ব্যথার ওষুধ ছাড়াই এটা সম্পূর্ণ সুস্থ করা সম্ভব ফিজিওথেরাপির মাধ্যমে। কোমরে ব্যথার কারণে বিভিন্ন সময় মালিশ করছে বা কবিরাজের কাছে যাচ্ছে, এই ব্যাপারে এই ভ্রান্ত ধারণাগুলোর ব্যাপারে আমি মনে করি যে আপনি যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে স্বাস্থ্য অধিকারটা ছিনিয়ে নিয়ে আসতে, স্বাস্থ্য অধিকারটা প্রপারলি প্রতিফলন ঘটানোর জন্য। আসলে যেটা আমরা বলি পেশেন্টের যে ব্যথার যে রাইটসটা তাদের জানা উচিত। যদি আমরা রাইটসটা জানতে পারি, তাহলে কিন্তু ওর মালিশের কথাই আসবে না। যদি কোনো ব্যক্তি জানে তার কোমর ফেটে, জয়েন্ট ফেটে মাংস বের হয়ে গেছে, সে কি সেখানে মালিশ করবে? কারণ সে তো ভয় পাবে যে ফেটে গিয়েছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাহলে এটাকে ট্রিটমেন্ট করতে হবে। পেশেন্টের জানতে হবে যে কি কারণে ব্যথা হচ্ছে, তাহলে অটোমেটিক আপনার মালিশ, তেল মালিশ, এই যে কবিরাজি, ফকিরান্তি সবকিছু বন্ধ হয়ে যাবে। কারণ কেউ চায় না তার জীবনকে রিস্কে ফেলে দিতে, যে মৃত্যুকে ডেকে আনতে কেউ চায় না। স্যার যেহেতু চিকিৎসার অধিকারের কথা আসলো, তো আমি বলতে চাই যে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি বলে দিতেন যে কোমরের ব্যথার যে চিকিৎসাটা অ্যাকচুয়ালি কি কি হতে পারে। কোমরের ব্যথার জন্য যেটা আমরা বলছি, যদি প্যাথোলজি না থাকে, যে কোনো ধরনের এখানে যদি ট্রমাটিক কারণে ব্যথা হয়, সেখানে ফিজিওথেরাপি সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট। যে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা রেস্ট নিয়ে ফিজিওথেরাপি দিতে পারি, এবং ফিজিওথেরাপি পারে একজন পেশেন্টকে 100% মুক্ত করতে, যদি সেখানে প্যাথোলজি না থাকে। আর প্যাথোলজি থেকে থাকে, যেমন টিবি থাকলে টিবি ওষুধ খেতে হবে, টিবির ডাক্তারের কাছে যেতে হবে। টিউমার থাকলে টিউমারকে অপসারণ করতে হবে, সেই ট্রিটমেন্টের জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হবে। সো এই জন্য আগে জানতে হবে যে কি কারণে। এই জানাটা যে কোনো চিকিৎসকই পেশেন্টকে জানাইতে পারে, কারণ একজন চিকিৎসক সে অবশ্যই বুঝতে পারে যে কি কারণে কোমর ব্যথা হচ্ছে, তার সেই ডায়াগনোসিস করার ক্ষমতা আছে। সো প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা চিকিৎসককে সতর্ক থাকতে হবে যে একজন পেশেন্ট কোমর ব্যথা নিয়ে আসলো, তাকে জানা উচিত, তাকে জানাইতে হবে যে কি কারণে আপনার ব্যথাটা হচ্ছে। পরবর্তী ট্রিটমেন্টটা তাকে পরবর্তীতে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু আসার সাথে সাথে ব্যথার ওষুধ দিয়ে একটা পেশেন্টকে ব্যথামুক্ত করার চেষ্টা করলে কিন্তু আস্তে আস্তে চিকিৎসকের বদনাম হবে এবং পেশেন্ট আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। স্যার আমরা কোমরের ব্যথার চিকিৎসা আরও জানবো, তবে তার আগে আমাদের হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর বিভিন্ন এলাকাতে ঘুরে সাধারণ মানুষের কিছু সমস্যা, তাদের প্রতিকারের উপায় তারা আপনার কাছে রিকোয়েস্ট করেছে যে তারা প্রতিকার চায়, প্রতিকারের উপায় চাই, প্রতিরোধ চাই, প্রতিকার চাই, এরকম একটা স্লোগান। তো আমরা একটি সচিত্র প্রতিবেদন দেখে আসি। আমরা স্বাভাবিক ড্রাইভার মানুষ, এই যে 24 ঘন্টা গাড়ি চালাই, এমনি তো মাজা পিঠ খিল লেগে যায়, ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়, মাঝে এই ডাইন হাত ব্যথা বেশি হয়, এ কোমর ব্যথা হয়, এই সমস্ত ব্যথার সমস্যা আছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যেহেতু যে উচ্চতর শিক্ষাক্ষেত্রে ডিগ্রি নেওয়ার জন্য বিভিন্ন দেশে গেছেন, তো তাদের চিকিৎসার সাথে তুলনা করলে আমরা কতটা পিছিয়ে আছি, না আমরা ঠিক ওদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি বলে আপনি মনে করেন? আসলে আমি মনে করি যে বাংলাদেশের চিকিৎসা সেক্টর যেভাবে উন্নত হচ্ছে সেটা পৃথিবীর সব দেশের তুলনায় আমরা যদি একটু কনসাস হই তাহলে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট দিতে পারি। যেটা আমি চ্যালেঞ্জ করছি যে বর্তমান যে ফিজিওথেরাপি চিকিৎসাটা আমাদের দেশে এসপি হসপিটালে আমি যেটা দিচ্ছি সেটা আমি সিঙ্গাপুর, ব্যাংকক, ইন্ডিয়ার সাথে আমি চ্যালেঞ্জ করে ট্রিটমেন্ট দিচ্ছি। তাদের চেয়ে বেটার ট্রিটমেন্ট এখানে হচ্ছে, বেটার পরিবেশ, বেটার এনভায়রনমেন্ট আমি তৈরি করেছি এখানে চিকিৎসা দেওয়ার জন্য। তেমনি প্রত্যেকটা ডিপার্টমেন্টই এখানে বাংলাদেশে সম্ভব। আরেকটা বড় কথা হচ্ছে বাংলাদেশের যত সস্তায় ট্রিটমেন্ট দেওয়া সম্ভব পৃথিবীর কোনো দেশে সম্ভব না। যেটা সিম্পল একটা ফিজিওথেরাপির কথা যদি বলি, বাংলাদেশে আমরা যে ফিজিওথেরাপিটা 300 টাকায় আমরা দিতে পারি একটা ফিজিওথেরাপি, সেটা সিঙ্গাপুরে যেটা 5000 টাকা, 5000 টাকা বা তার বেশি লাগছে, ব্যাংককে 3000 টাকা লাগছে, ইন্ডিয়ার মতো জায়গায় যেখানে 500 রুপিস মানে বাংলাদেশে 8 থেকে 900 টাকা লাগছে একটা ফিজিওথেরাপি চার্জ, সেখানে বাংলাদেশে মাত্র 300 টাকা, যেটা পৃথিবীর কোনো দেশে সম্ভব না এত সস্তা ট্রিটমেন্ট। সো সস্তা ট্রিটমেন্ট এবং বেটার ট্রিটমেন্ট দেওয়া বাংলাদেশে সম্ভব। বিশেষ করে ফিজিওথেরাপি ব্যথার জন্য, বাত ব্যথা প্যারালাইসিসের ট্রিটমেন্টের জন্য পৃথিবীর কোনো দেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা এখন অন্যান্য যে কোনো দেশের তুলনায় ভালো। ফিজিওথেরাপি ট্রিটমেন্ট একটা লং ট্রিটমেন্ট, অনেক সময় 1 মাস 1.5 মাস ট্রিটমেন্ট নিতে হচ্ছে, যেটা একটা সময়ের ব্যাপার। সো সিঙ্গাপুরে যান, ইন্ডিয়াতে যান, ব্যাংকক যান, যেখানেই যান সেখানে এতদিন সময় দিয়ে আপনার ট্রিটমেন্ট নেওয়াটাও খুব ডিফিকাল্ট এবং ওখানে টু মাস এক্সপেন্সিভ, যেটা বাংলাদেশে অনেক সস্তায় আমরা দিতে পারবো। সারা বাংলাদেশের অনেক মানুষজন আশা করে যে ইন্টারন্যাশনাল মানের চিকিৎসা সেবাটা আমাদের দেশে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিজ্ঞাপন বিরতির পরে আমরা একজন পেশেন্টের কথা শুনবো। প্রিয় দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আপনার কোমরের ব্যথার সমস্যার সমাধান জানতে আমাদের সাথেই থাকুন। আমার মায়ের হাঁটু ও কোমরে ব্যথা, দেখেন কত ওষুধ খাচ্ছেন। ব্যথা সারাতে ঔষধ নয়, চাই সঠিক ফিজিওথেরাপি। এসপি হাসপাতাল এন্ড আর্থ্রাইটিস রিসার্চ সেন্টার, বাড়ি নম্বর 8, আদর্শ ছায়ানী, শ্যামলী রিং রোড, আদাবর মোড়, ঢাকা। ফোন 81421834 অথবা 01711682771। ইসলাম ডায়াগনস্টিক ল্যাব 1992 সাল থেকে টেস্ট ও বেবি, হিমায়িত শিশুর সকল প্রকার হরমোন পরীক্ষার সফলতার অগ্রদূত। এখানে রয়েছে কম্পিউটার প্রযুক্তিতে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতি, উচ্চমান সেবার জন্য রয়েছে 3D ওপেন এমআরআই, 3D মাল্টি স্লাইস, স্পাইরাল সিটি স্ক্যান, যার মাধ্যমে পাইপ ছাড়া ভার্চুয়াল এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করা হয়। এছাড়াও রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ। জীবন রক্ষায় ঝুঁকি নয়, ইসলাম ডায়াগনস্টিক ল্যাব করে সঠিক রোগ নির্ণয়। ইসলাম ডায়াগনস্টিক ল্যাব 23/6 রূপায়ণ শেলফোর্ড, শ্যামলী, ঢাকা। দেশ জুড়ে অমূল্য সম্পর্কের জন্যই আমরা আন্তর্জাতিক মানের অলংকার তৈরি করে থাকি। আপন জুয়েলার্স, সততাই আমাদের একমাত্র পুঁজি। ইসলাম ডায়াগনস্টিক ল্যাব 1992 সাল থেকে টেস্ট ও বেবি, হিমায়িত শিশুর সকল প্রকার হরমোন পরীক্ষার সফলতার অগ্রদূত। এখানে রয়েছে কম্পিউটার প্রযুক্তিতে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতি, উচ্চমান সেবার জন্য রয়েছে 3D ওপেন এমআরআই, 3D মাল্টি স্লাইস, স্পাইরাল সিটি স্ক্যান, যার মাধ্যমে পাইপ ছাড়া ভার্চুয়াল এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করা হয়। এছাড়াও রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ। জীবন রক্ষায় ঝুঁকি নয়, ইসলাম ডায়াগনস্টিক ল্যাব করে সঠিক রোগ নির্ণয়। ইসলাম ডায়াগনস্টিক ল্যাব 23/6 রূপায়ণ শেলফোর্ড, শ্যামলী, ঢাকা। দেশ জুড়ে অমূল্য সম্পর্কের জন্যই আমরা আন্তর্জাতিক মানের অলংকার তৈরি করে থাকি। আপন জুয়েলার্স, সততাই আমাদের একমাত্র পুঁজি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর একটি স্বনামধন্য হসপিটাল এসপি হসপিটালে গিয়ে ইন্টারন্যাশনাল মানের সেবাটা কেমন দেওয়া হচ্ছে বা পেশেন্ট সেখান থেকে কি পাচ্ছে, পেশেন্টের মুখের কিছু অবলীল কথা, একেবারে তার সাধারণ মানুষের সাধারণ কথা, একজন ভুক্তভোগী মানুষের কথা আমরা শুনবো।
আমার ব্যথাটা মাজা থেকে হাঁটু পর্যন্ত। আমি যখন দাঁড়াই বা হাঁটতে যাই ওই সময়ে কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা হতে থাকে, বেশ পেইন প্লাস অবসের মতো কিছুটা হয়ে আসে আর কি। এই ব্যথাটা গত 7-8 বছর হলো ফিল করতেছি, রিসেন্টলি এটা বেশ বেড়ে গেছে। 2002 সাল থেকে আমার ব্যথাটা শুরু হয়, তখন থেকে আমি পর্যায়ক্রমে ট্রিটমেন্টে আছি, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, তারপরে আপনার হার্বাল সব রকম ট্রিটমেন্ট করেছি। তীব্র ব্যথা যেটা আমাকে সহ্য করতে পারতাম না, আমি ছোটো বাচ্চার মতো কান্নাকাটি করতাম। আমার এই পাটা যখন আমি হাসপাতালে অ্যাডমিট হই 7 তারিখে, আমার এই হাঁটুটা কিন্তু এরকম থাকছে। সিস্টারের আমাকে যখন এক্সারসাইজ করাইছেন, উনি এই আমার পাশে দাঁড়িয়ে, বেডের পাশে দাঁড়িয়ে ওনার পায়ে একটা আমার হাঁটুর নিচে ঢুকাই দিয়ে চেপে 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 এখন কিন্তু দেখেন আমার পুরা পাটা আমার ইয়েতে বেডে লেগে গেছে। বসতে পারতাম না, সব কিছুতে বড় কথা আমি কখনো বসে সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না এবং দাঁড়াইলে বসতে পারতাম না। ওই পজিশনে গেলে আমার মনে হয় ব্যথাটা বেশি হতো না। নামাজ পড়তে সোফাতে বসে টেবিলের সেজদা দিয়ে নামাজ পড়তাম। এখন তো আমার এই যে এক্সারসাইজ থেরাপি চলতেছে, আমি আগে অনেকটা, আমি তো মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেকটা সুস্থ করছেন। যে আমি যে এই কষ্টটা পাইছি আজকে 10 বছর যাবৎ, আমি বলবো যে শুরুতেই যদি ওনারা সঠিক চিকিৎসাটা নেয় তাহলে হয়তো আমার মতো এত কষ্ট পেতে হবে না। এই কোমর ব্যথা থেকে কি কি কমপ্লিকেশন, মানে শেষ পর্যায়ে পর্যন্ত কি কি কমপ্লিকেশন দেখা যেতে পারে? প্যারালাইসিস হয় কিনা? পারে যে আসলে কোমর ব্যথা থেকে লাস্ট রেজাল্ট হয় মৃত্যু, না হলে প্যারালাইসিস। সো কোমর ব্যথাকে অবশ্যই আমরা এটা ক্যারি করব না, আমাদের সময় থাকতে এটাকে আমরা সঠিক ট্রিটমেন্ট নিতে চাই। তো প্রথম পেশেন্ট যে বললেন যে তার কোমর ব্যথা অনেকদিন, সে বয়সকালে, সে 7-8 বছর ধরে কোমর ব্যথা আক্রান্ত এবং ব্যথা ওষুধ খাচ্ছে, সে হাঁটতে চলতে পারতো না এবং ব্যথা ওষুধ খেতে খেতে তার কিন্তু অ্যাজমা ডেভেলপ করছে, শ্বাসকষ্ট, হার্টের রোগ ধরা পড়ছে, কিডনির রোগ ধরা পড়ছে। সো নানান ধরনের অসুখে সে আক্রান্ত হয়ে গেছে। তার মূলে ছিল কোমর ব্যথার প্রথম কারণ। সো এই কোমর ব্যথার যে সঠিক ট্রিটমেন্ট, যেটা আমরা বলি কোমর ব্যথার সঠিক ট্রিটমেন্ট ফিজিওথেরাপি, সেটা প্রপার হতে হবে। যেটা আমাদের এসপি হসপিটালে পেশেন্টকে আমরা ভর্তি রেখে 3 সপ্তাহ তাকে কন্টিনিউ ফিজিওথেরাপি দিতে থাকি এবং রেস্টে তাদের ট্রিটমেন্ট দিচ্ছি। যে কোমর ব্যথা রোগীদের আসলে জয়েন্ট ফেটে যে ডিস্ক প্রলাপস হয়ে যাচ্ছে, এই জয়েন্টটাকে জোড়া দিতে হবে। যেমন একটা হাত বা পা ভেঙে গেলে সেটাকে আমরা প্লাস্টার করে জোড়া দিচ্ছি, ঠিক তেমনি কোমর যে ফেটে ডিস্ক প্রলাপস হচ্ছে, তো সবাই পেন কিলার খাওয়াচ্ছে কিন্তু ফাটার যে ট্রিটমেন্ট দিচ্ছে না, যার ফলে আস্তে আস্তে পেশেন্ট প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে। সো এই জন্যই তাকে আমরা বেড রেস্টে রেখে ফিজিওথেরাপি দিচ্ছি এবং 3 সপ্তাহ ট্রিটমেন্ট দেওয়ার পর বাসায় গিয়ে আরো 3 সপ্তাহ সে সেলফ ট্রিটমেন্ট করছে, নিজে নিজে চিকিৎসা করছে। পরবর্তীতে 6 সপ্তাহ পর সে চলাফেরা করবে এবং স্বাভাবিকভাবে চলতে পারবে। আমরা 3 মাস পর সবকিছু নর্মাল, যেমন নিচে বসে নামাজ পড়া, নিচে বসে টয়লেট করা, নিচে বসে ভাত খাওয়া, সবকিছু সে করতে পারছে এবং সে করতে পারবে। পরবর্তী দ্বিতীয় পেশেন্ট যে বললেন, তার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টরটা পজিটিভ ছিল এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, সে পেন কিলার খেয়েছে, ব্যথা একটু কমছে, আবার বাড়ছে, আস্তে 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 তার কিন্তু হাঁটু বাঁকা হয়ে গিয়েছে এবং সে হাঁটতে চলতে পারতো না, সোপায় বসে নামাজ পড়তো। 7 বছর ধরে সে সোপায় বসে নামাজ পড়ছে। এই যে সে এক্সারসাইজ বন্ধ করে দিয়েছে, যে নিজে তো কোনো কাজ করেই নাই, যে সামান্য নামাজটা পড়া পাচক, এই নামাজটাও সে চেয়ারে বসে বসে পড়েছে, যার কারণে তার কি হচ্ছে, হাঁটুর মুভমেন্টটা টোটালি বন্ধ হয়ে হাঁটুটা বাঁকা হয়ে গিয়েছে। পরবর্তী যখন আমার কাছে আসলো, আমি দেখলাম যে অবস্থা খুবই খারাপ, হাঁটতে চলতে পারে না। হসপিটালে ভর্তি করে তাকে ফিজিওথেরাপি দিয়ে সমস্ত জয়েন্টকে আমি ফ্রি করার চেষ্টা করলাম এবং জয়েন্টকে ফ্রি করে মাসল স্ট্রং করলে সে অনেক ইমপ্রুভ এবং আমি আশা করি উনি 4 সপ্তাহের মধ্যে নামাজ পড়তে পারবে। সো একজন ব্যক্তি যদি ডিসেবল থেকে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তো তার জীবন আর কোনো কিছু পাওয়ার থাকে না। এবং তাকে আমি অ্যাডভাইস করেছি যে আপনি যতদিন বেঁচে আছেন, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে তার প্রথম ফিজিওথেরাপি। এটা হচ্ছে ফার্স্ট মেডিসিন, যে এই নামাজের মাধ্যমে যে এক্সারসাইজটা হচ্ছে, জয়েন্টগুলো ফ্রি হচ্ছে এবং বুড়ো আঙুল থেকে শুরু করে মাথার যতগুলো জয়েন্ট আছে, প্রত্যেকটা জয়েন্টের কিন্তু এক্সারসাইজ হয়ে যাচ্ছে নামাজের মাধ্যমে। সো এই যে 5 ওয়াক্ত নামাজ যদি সে নর্মাল পজিশনে পড়ে, তাহলে সে এই রোগটাকে প্রিভেনশন করতে পারবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু সরাসরি এটাকে ভালো করে ফেলা সম্ভব না, ডায়াবেটিসের মতো এটাকে কন্ট্রোলে রাখতে হবে। পাশাপাশি কিছু আর এক্সারসাইজ আমরা শিখিয়ে দেব, যেটা করলে সে আরো ভালো থাকবে এবং যতদিন বেঁচে আছে তার পেন কিলার খাওয়ার কোনো প্রয়োজন নাই। পেন কিলার ছাড়া সে কিছু পেন নিয়ে সে এক্সারসাইজ করে সে সুস্থ থাকতে পারবে, সে ডিসেবল হবে না। স্যার, আপনি যে কমপ্লিকেশনের কথা বললেন, এখন অনেকেই তো অপারেশনও করে, অপারেশন করার পরে কোমর ব্যথাটা ভালো হচ্ছে না, কোমর ব্যথা তারা সেই কোমর ব্যথাই তারা ফিল করছে, ভোগ করছে, মানে ভোগান্তির তার শেষ নেই। তো আপনি এই ব্যাপারে কি? আসলে অপারেশন তো প্রথমেই করতে চায় না, অনেক সার্জনরা যারা অপারেশন করে তারা কিন্তু বারবার ট্রাই করে তাকে ফিজিওথেরাপি দিয়ে সুস্থ করার।
ফিজিওথেরাপি প্রপারলি না পাওয়াতে তার ব্যথা ভালো হচ্ছে না, অপারেশন করতে বাধ্য হচ্ছে। তো অপারেশন করছে, দেখা যায় যে কোমর ব্যথা যাদের হয় তাদের মাল্টিপল জয়েন্টে ডিসপ্রোলাপস থাকে, কখনো 2টা 3টা 4টা। তো অপারেশন করাতে একটা ডিসেক্টমি করারও বাকিগুলো কিন্তু রয়ে গেল, যার ফলে কি হচ্ছে অপারেশন পরেও পেশেন্ট বেটার রেজাল্ট পাচ্ছে না। তার ব্যথা কিন্তু সেম, কারণ 3টা ফাটারও যে ব্যথা 2টা ফাটারও সে একই ব্যথা। সো একটা ফাটাকে সে রিপেয়ার করছে, পরবর্তীতে কি হচ্ছে অন্য ফাটা দিয়ে ডিস্টার্ব বের হয়ে যায়, নার্ভে চাপ দিচ্ছে, পরবর্তীতে তাকে দ্বিতীয়বার অপারেশন করা লাগছে। অনেক পেশেন্ট আছে 3 বা 4 বার অপারেশন করেও ভালো হচ্ছে না। সো এই জন্য আমরা বলি অপারেশন ছাড়া যদি কোনো পেশেন্টের নিউরোলজিক্যাল কোনো প্রবলেম না হয়, যেমন ব্লাডার ইনকন্টিনেন্স, যে প্রস্রাব ধরে রাখতে পারছে না বা প্রস্রাব আটকে গিয়েছে অথবা পা প্যারালাইসিস হয়ে গেছে, এটা যদি কমপ্লিকেশন না থাকে তাহলে আমরা পেশেন্টকে 99% গ্যারান্টি দিই যে অপারেশনের প্রয়োজন নাই। অপারেশন ছাড়া আপনি ফিজিওথেরাপি নেন, তবে অবশ্যই বেড রেস্টের মাধ্যমে ফিজিওথেরাপি নিতে হবে, প্রপার ফিজিওথেরাপি লাগে, তাহলেই সে 100% সুস্থ হতে পারবে, তাকে আর অপারেশনে যেতে হবে না। স্যার, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তো শেষের দিকে আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার হয়ে আপনার পজিশন থেকে বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নটাকে কিভাবে চিন্তা করছেন সেটা শুনবো। তবে আমাদের হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর বিভিন্ন এলাকাতে সাধারণ মানুষের কিছু অপিনিয়ন নিয়েছে যে কিভাবে অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নটা করা সম্ভব, সেটা দেখে আসি। আমি অ্যাজ এ ডক্টর হিসেবে আমি যেটা বলতেছি যে মানুষ ভালো থাকার জন্য যে মন মানসিকতা ঠিক রাখলে সবচেয়ে ভালো থাকা যায়। যতদিন দুনিয়াতে থাকবো টেনশন ফ্রি, যখন যেটা সেইটা আমি ফেস করবো টেনশন ফ্রিতে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আসলে যেটা আমরা বলি যে কোমর ব্যথার যে আমি কাজ করি কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে। সো একটার সাথে আর একটা লিঙ্ক আপ, একটার সাথে আর একটা লিয়াজও আছে। সো আমরা যদি একটু সতর্ক হই তাহলে 95% কোমর ব্যথা রোগী ভালো হয়ে যেতে পারতো, বা যারা ভালো আছে তারা কোমর ব্যথা আক্রান্ত হবে না। যেটা মেকানিক্যাল ব্যাক পেন বা মেকানিক্যাল নেক পেন বা মেকানিক্যাল নি পেন, এই যে ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা যেটা মেকানিক্যালি ঘটছে, আমরা যদি সচেতন হই, যেমন সামনে ঝুঁকে কাজ না করা, 5 ওয়াক্ত প্রপার নামাজ পড়া, চেয়ার টেবিলে নামাজ না পড়া, তারপরে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ যেটা একজন স্পেশালাইজডের নিয়ন্ত্রণে রেখে বা স্পেশালাইজ থেকে শিখে এসে আমরা যদি কিছু এক্সারসাইজ করি, কারণ যেহেতু আমাদের ফিজিক্যাল ওয়ার্ক কম, আমরা বেশিরভাগ ডেস্কে কাজ করি, বসে বসে কাজ করছি, এই যে লং টাইম বসে বসে কাজ করছি, এটার কারণে পাশাপাশি আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে। অনেক সময় ঘাড় ব্যথা হচ্ছে লং টাইম যারা কম্পিউটার ওয়ার্ক করে বা লেখালেখি করে, রাইট, কম্পিউটারে যারা লং টাইম কাজ করছে তাদের কিন্তু ঘাড় ব্যথা হচ্ছে, আস্তে আস্তে হাত অবশ হয়ে যাচ্ছে ঘাড় থেকে। সো তাদের জন্য অবশ্যই এক্সারসাইজ করতে হবে, এবং নামাজ তাদের জন্য গুড একটা এক্সারসাইজ, যেটা আপনি 3 ঘন্টা কাজ করলেন, 1 ওয়াক্ত নামাজ পড়লেন, তাহলে সাথে সাথে সেটা রিল্যাক্স মানে প্রিভেনশন করছে, যে আপনার ঘাড়ের যে পজিশনটা কারণে আপনি সামনে ঝুঁকে কাজ করতে গিয়ে ঘাড়ের যে ইনজুরিটা হয়েছে সেটা সেজদায় গিয়ে কিন্তু আবার রিকভারি হয়ে যাচ্ছে। আসলে নামাজটা আমাদের শরীরের জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। নামাজ হচ্ছে একজন মানুষ সুস্থ থাকার জন্য নামাজটা খুবই জরুরি। স্যার, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের স্টুডিওতে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা আমাদের প্রোগ্রাম দেখলেন এতক্ষণ তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এই অনুষ্ঠান বা আমার কথা শুনে যদি আপনাদের এতটুকু উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথির সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই যে সুস্থতা আমাদের সকলের কাম্য। সকলের মনের মধ্যে ওই একটা কথা সবসময় বলে যে আমরা সুস্থতা চাই, সুস্থ জীবন চাই। আমি জানি যে বাংলাদেশের প্রতিটা মানুষ যদি তার মনের কথাগুলো চিৎকার করে বলে তাহলে বাংলাদেশ কম্পিত হবে যে আমরা সুস্থতা চাই। আর সুস্থতার জন্য চাই সবার প্রথমে সঠিক উপায়ে সঠিক রাস্তায় ট্রিটমেন্ট। তাই অযথা ভুল ট্রিটমেন্ট নিয়ে নিজের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংসের পথে ঠেলে দেবেন না। আর তাই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ। Health and Human Rights, sponsored by SP Hospital.